নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না। নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল বেশ দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির, এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি এবং 3 গুণ 4 গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটে বসিয়ে বেশি লাভ করার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়ার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকতো নরহরি দাস, মফস্বলের লোক। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের ওপরে এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো, মোটা সোটা বেটে সেটে আর কালো কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজও তথৈবচ। সে পরম বৈষ্ণব, মাথায় চৈতন চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশই, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং তার বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ আর মাংসই ছিল তার প্রধান পানীয় এবং খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলায় নরহরি তাম্বুল চর্পণ করতে করতে আর ভৈরব তামাক টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলা বলি করত, হেও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতেই মিলনই বা অসম্ভব কেন হবে। কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল। আচমকিতেই মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাশু এবং সেই বাড়ি ছেড়ে দিয়ে দেশে ফিরে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সান্ধ্য আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারাও আনাগোনা শুরু করে দিলে। কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুজ্জে দেখলে এক বিশদ দৃশ্য। বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা সম্ভবপর নয় আর যুক্তিসঙ্গতও নয়। সেই মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুজ্জে আরো ভালো করে দেখার চেষ্টা করল। মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয় সাদা হয়ে গেল বদনের বদন। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলাই বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে বেশি দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার ইচ্ছায় পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু
নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রেবেলা পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোক আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচ এসে বাসনা প্রকাশ করল, খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, তাই নাকি? হ্যাঁ খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয় পিঠটান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বললেন, ঠিক বলেছো ভট্টাচ, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই। বেশ, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল যে বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করবে না। এবং যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরই এলো অমাবস্যার রাত। দোতলার একটি ঘরে পুজোর উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয় পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরের ভিতরে জ্বলছে একটা হারিকেন লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চোখ বুজে মন্ত্র জাপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, এক চাল দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড় মুড়ি দিয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরব সবচেয়ে বেশি চিনত নরহরিকে, তার চোখের ভ্রম হওয়ার জো নেই। তারপর আর কিছু নয়, বিকট একটা আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুতুড়ে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধহয়। প্রমোদ বললে, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। খেতু মল্লিক বললে, বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই না, তুমি মাসে 25টি করে টাকা দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয় ভয় বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন? কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বললে, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে খুব একটা কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত আর মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।